আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ বা সাবমেরিন যদি বঙ্গোপসাগরে এসে আমাদের বন্দর ব্যবহার করতে শুরু করে, তবে চীন কি তা মুখ বুজে সহ্য করবে, কিংবা ঘরের ঠিক পাশে আমেরিকার সামরিক আনাগোনা ভারত কি স্বাভাবিক চোখে দেখবে? এই প্রশ্নগুলো এখন চরম বাস্তব। কেননা দুটি স্পর্শকাতর সামরিক চুক্তি নিয়ে বাংলাদেশ ও আমেরিকা নীতিগতভাবে একমত, যা ওলটপালট করে দিচ্ছে বঙ্গোপসাগরের চেনা সমীকরণ। ভূ রাজনীতির খেলায় বাংলাদেশ এখন এমন এক ট্রাম্প কার্ড, যার একটা হ্যাঁ বা না পুরো এশিয়ার মানচিত্রের হিসাব বদলে দিতে পারে। পর্দার আড়ালে আসলে কি এমন ঘটছে, যা নিয়ে সারা বিশ্বের নজর এখন ঢাকার দিকে? তার চেয়েও বড় প্রশ্ন, তারেক রহমান কি পারবেন চীন, আমেরিকা ও ভারতের মধ্যে ভারসাম্য রাখতে, নাকি কোনো এক পক্ষের পাতা ফাঁদে পা দিয়ে বিপদ ডেকে আনবেন নিজের ও বাংলাদেশের জন্য? চলুন পর্দার পেছনের এই জটিল হিসাব নিকাশটা একটু সহজ করে বোঝা যাক। দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে একটি বিশেষ চিঠি পাঠিয়ে অভিনন্দন জানান। আর সেই চিঠিতেই ট্রাম্প খুব সূক্ষ্মভাবে মনে করিয়ে দিয়েছিলেন একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ার স্বপ্নের কথা। ওয়াশিংটন আসলে বাংলাদেশকে কেবল একটি দেশ হিসেবে দেখে না, এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব কমাতে তারা বাংলাদেশকে দেখে বঙ্গোপসাগরের বুকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে। আর ঠিক এখানেই চলে আসে বহুল আলোচিত দুই সামরিক চুক্তি, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট GSOMIA আর অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট ACSA। নামগুলো শুনতে যতটা খটমটে, এর ভেতরের আন্তর্জাতিক খেলাটা কিন্তু ততটাই গভীর। সহজ করে বললে, GSOMIA হলো আমেরিকার সাথে অত্যন্ত গোপন সামরিক তথ্য শেয়ার করার একটি আইনি ফ্রেমওয়ার্ক। এই চুক্তি সই না করলে আমেরিকা সাধারণত তার অত্যাধুনিক প্রযুক্তি বা কোনো হাইটেক সামরিক প্ল্যাটফর্ম কাউকেই দেয় না। আর ACSA হলো মূলত লজিস্টিক সাপোর্ট বা রসদ বিনিময়ের চুক্তি। ধরুন আমেরিকার কোনো যুদ্ধজাহাজ বা সাবমেরিন বঙ্গোপসাগরে এলো, তারা চট্টগ্রামের মতো আমাদের বন্দরগুলোতে পার্কিং, খাবার, জ্বালানি কিংবা মেরামতের সুবিধা পাবে। একইভাবে বাংলাদেশি জাহাজও আমেরিকার কোনো সামরিক ঘাঁটিতে গিয়ে এই সুবিধাগুলো দাবি করতে পারবে। এখন প্রশ্ন, আমেরিকা বাংলাদেশের বন্দর ব্যবহারের সুবিধা নিয়ে ঢুকে স্থায়ী কোনো সামরিক আস্তানা বা প্রভাব গেড়ে বসবে না তো? আমেরিকা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে এমন চুক্তি করতে চাচ্ছিল। শেখ হাসিনা সরকারের আমলেও এই চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ তাতে রাজি হয়নি। 2024 সালের অগাস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে আমেরিকার প্রভাব বেড়েছে। আওয়ামী লীগ তো তাদের সরকারের পতনের পেছনে আমেরিকাকেই দায়ী করে। যা হোক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেই চুক্তি নিয়ে বিতর্কের মাঝেই এবার আলোচনায় GSOMIA ও ACSA। এর মাধ্যমে বাংলাদেশে প্রভাব আরও বাড়াতে চাইছে আমেরিকা। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, চীন কি আমেরিকার সাথে বাংলাদেশের এই মাখামাখি সহজে মেনে নেবে? বেইজিং কিন্তু বাংলাদেশকে দেখে তাদের $1 বিলিয়ন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে। বাংলাদেশের বড় বড় বিদ্যুৎ কেন্দ্র ও মেগা প্রজেক্টে চীনের কোটি কোটি ডলারের বিনিয়োগ রয়েছে। আমেরিকা যখন খোলাখুলিভাবেই বলে যে তাদের মূল লক্ষ্যই হলো এশিয়ায় চীনের প্রভাব কমানো, তখন বাংলাদেশের আমেরিকার দিকে এই ঝুঁকে পড়াটা বেইজিং যে মোটেও পছন্দ করবে না তা বলাই বাহুল্য। আমেরিকার সাথে বাংলাদেশের সাম্প্রতিক শুল্ক চুক্তি এবং এই নতুন প্রতিরক্ষা আলোচনা ইতিমধ্যেই চীনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। মনে করে দেখুন, 2016 সালে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকায় এসেছিলেন, তখন ঢাকাকে ওয়াশিংটন আর দিল্লির কান কথা শুনতে হয়েছিল যে চীনের সাথে বেশি পীড়িত ভালো নয়। তখন ঢাকা সবাইকে আশ্বস্ত করেছিল যে চীনের সাথে সম্পর্ক কেবলই উন্নয়নের, কোনো তৃতীয় দেশের ক্ষতি করার জন্য নয়। এবার ঠিক উল্টো কাজটা ঢাকাকে করতে হবে। বেইজিংকে বোঝাতে হবে আমেরিকার সাথে আমরা শুধু আমাদের প্রতিরক্ষা আধুনিক করার জন্য কথা বলছি, আপনাদের ক্ষতি করার কোনো ইচ্ছা আমাদের নেই। কিন্তু বেইজিং কি এত সহজে আশ্বস্ত হবে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আমেরিকা ও চীনের এই মহাযুদ্ধের মাঝে সবচেয়ে বেশি অস্বস্তিতে কে আছে জানেন? আমাদের প্রতিবেশী ভারত। দিল্লির অবস্থানটা এখানে একটু অদ্ভুত, একটু বেশ জটিল। একদিকে তারা বৈশ্বিক রাজনীতিতে আমেরিকার খুব ভালো বন্ধু এবং চীনের ঘোর বিরোধী। ঘরের ঠিক পাশে অর্থাৎ বাংলাদেশে আমেরিকার অতিরিক্ত প্রভাব বাড়ুক, এটাও দিল্লি পুরোপুরি মন থেকে মেনে নিতে পারে না।
দক্ষিণ এশিয়ায় ভারত নিজেকেই একমাত্র আঞ্চলিক পরাশক্তি হিসেবে দেখতে অভ্যস্ত। বাংলাদেশে আমেরিকার সামরিক যাতায়াত বা গোয়েন্দা তথ্য আদান প্রদান বাড়লে ভারতের মনেও এক ধরনের সার্বভৌমত্বের বা কৌশলগত নিরাপত্তার খটকা তৈরি হওয়া স্বাভাবিক। এছাড়া পশ্চিমবঙ্গের সীমান্ত বা আসামের রাজনীতিতেও বাংলাদেশের যে কোনো বড় সিদ্ধান্তের একটা পরোক্ষ প্রভাব পড়ে। ফলে ঢাকা যদি ওয়াশিংটনের বেশি ঘনিষ্ঠ হয়ে যায়, তবে দিল্লির সাথে সম্পর্কের সমীকরণের নতুন করে বড় ধরনের টানাপোড়েন শুরু হতে পারে। অপরদিকে বাংলাদেশে চীনের প্রভাবও দিল্লির মাথা ব্যথার কারণ। তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে ঘাম ঝরছে ভারতের। ফলে ভারত এখন উভয় সংকটে। এখন আসি আমাদের হিসেবে। সব মিলিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এখন এক বিশাল অগ্নি পরীক্ষা। একদিকে দেশের অর্থনৈতিক বাস্তবতা, আমেরিকা হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার এবং অন্যতম শীর্ষ উন্নয়ন সহযোগী। তাদের চটালে দেশের অর্থনীতিতে ধস নামবে। আবার অন্যদিকে চীনের সস্তা ঋণ আর অবকাঠামোগত সহযোগিতা ছাড়া দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প স্থবির হয়ে পড়বে। তিনি কি পারবেন কোনো এক পক্ষের দিকে পুরোপুরি ঝুঁকে না পড়ে সবার থেকে সমান সুবিধা আদায় করতে? দিন শেষে বাংলাদেশ কোনো বৈশ্বিক পরাশক্তি নয় যে সে নিজে খেলার নিয়ম ঠিক করবে। কিন্তু আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এখন এমন এক ট্রাম্প কার্ড যার না বা হ্যাঁ বলার ক্ষমতার ওপর অনেক কিছু নির্ভর করে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে এখন প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে অত্যন্ত মাপা চালে। আমেরিকার সাথে ঘনিষ্ঠতা তৈরি করতে গিয়ে চীনকে দূরে ঠেলে দেওয়া যেমন আত্মঘাতী হবে, তেমনি চীনের ভয়ে আমেরিকার বড় বড় অর্থনৈতিক ও প্রযুক্তিগত অফার ফিরিয়ে দেওয়াটাও হবে চরম বোকামি। ভূ রাজনীতির এই গোলক ধাঁধায় বাংলাদেশ শেষ পর্যন্ত কতটা দক্ষতা দেখাবে তা সময়ই বলে দেবে।